সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটিকে উপভোগ করতেছো সবাইকে আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি হচ্ছি স্মৃতিরানী সেন, সহকারী শিক্ষক, বালিয়া লক্ষ্মীথান উচ্চ বিদ্যালয়। আর আজকে আমি একটি মজার ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নত্যবিধান এবং সত্যবিধান নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এই চ্যাপ্টারটিকে তোমরা এর আগেই পড়েছো। আজকে আর একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব আমি নত্যবিধান নিয়ে। দেখো, সাধারণত আমাদের বাংলা শব্দে কখনো নত্যবিধান ব্যবহার হয় না এবং তদ্ভব এবং বিদেশি শব্দেও নত্যবিধান ব্যবহার হয় না। তাহলে বাংলা বা দেশি শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ কোথাও নত্যবিধান ব্যবহার হয় না। তাহলে এই নত্যবিধান ব্যবহার হয় কোথায়? নত্যবিধান ব্যবহার হয় তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে। তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে শুধুমাত্র নত্যবিধান ব্যবহার হয়। তাহলে এই তৎসম শব্দে নত্যবিধানের যে ব্যবহারটা, তাহলে তৎসম শব্দে মূর্ধন্যয়ের যে ব্যবহারটা, সেটাই হচ্ছে আমাদের নত্যবিধান। এবার আমি নত্যবিধানের কয়েকটা নিয়ম সম্পর্কে আলোচনা করব। নত্যবিধানের নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে। এক নম্বর নিয়মটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে, ট বর্গীয় ধ্বনির আগে সবসময় তৎসম শব্দে মূর্ধন্য ব্যবহার হয়। ট বর্গীয় ধ্বনির আগে সবসময় তৎসম শব্দে মূর্ধন্যের ব্যবহার হয়। উদাহরণে আসো, ঘন্টা, লুণ্ঠন। দেখো, তোমাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে ট বর্গীয় ধ্বনি আসলে কোনগুলো। আমরা ট এর, দেখো ট এর ঘরে কে কে আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তাই না? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলো হচ্ছে আমাদের ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে এই যে দেখো মূর্ধন্য কিন্তু ট এর সাথে মূর্ধন্য যুক্ত হয়েছে এবং যে ঠ এর সাথে মূর্ধন্য যুক্ত হয়েছে। এটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য যুক্ত হয়। তারপরে পরের নিয়মটা দেখো যে রি, র, মূর্ধন্য স। রি, র, মূর্ধন্য স এর পরে কি বললাম আমি? 3 নম্বর নিয়মটা হচ্ছে রি, র এবং মূর্ধন্য স এর পরে সব সময় তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হবে। ঠিক আছে? তাহলে উদাহরণে আসো, দেখো ঋণ, তৃণ। ঠিক আছে? উদাহরণে দেখো লিখেছি আমি ঋণ, তৃণ। দেখো রি এর পরে আমার মূর্ধন্য ব্যবহার হয়েছে এবং এই যে ত এর সাথে যে রিকার রয়েছে, এটা কিন্তু মূলত র। ঠিক আছে? র ফলা, এটার পরে দেখো মূর্ধন্য যুক্ত হয়েছে। তাহলে হলো কি যে র, রি আর মূর্ধন্য স। মূর্ধন্য স এর একটা উদাহরণ লিখি, দেখো বর্ষ। দেখো মূর্ধন্য স পরে কিন্তু মূর্ধন্য হয়েছে। এবার আমি 3 নম্বর নিয়মে আসব যে রি, র, মূর্ধন্য স এর পরে যদি অন্তস্থ মূর্ধন্য স, হ, অনুস্বার, র এবং ক বর্গ ও ক বর্গীয় ধ্বনি
যুক্ত হয় তবে সেখানে মূর্ধন্য হবে। ঠিক আছে, কি বললাম আমি? রি র মূর্ধন্যস্বয়ের পরে যদি অন্তস্থ মূর্ধন্যস্ব হ অনুস্বার র এবং ক বর্গ ও প বর্গীয় ধ্বনি যুক্ত হয় তবে মূর্ধন্য হবে। আমরা দেখো উদাহরণে আসব। কৃপণ, হরিণ, অর্পণ। দেখো আমি এই জায়গায় তিনটা শব্দ লিখেছি, কৃপণ, হরিণ, অর্পণ। দেখো এই যে ক এর সাথে হ্যাঁ হ্যাঁ রি রয়েছে না, ক এর সাথে যে রিকার রয়েছে, তার মানে যে রি হলো, এবং এই যে প বর্গীয় বলছি না, প বর্গীয় হচ্ছে প আছে, এই জন্য এরপরে আমাদের মূর্ধন্য যুক্ত হয়েছে। আবার দেখো এই যে দেখো র রয়েছে, র এর পরে ঋষিকার রয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু র, এজন্য র এর পরে মূর্ধন্য হয়েছে। আবার দেখো প এর উপরে এই যে রেফ রয়েছে, তার মানে এটা হচ্ছে রফলা, এই জন্য এরপরে মূর্ধন্য হয়েছে। তোমরা কি এই নিয়ম তিনটা বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে আমাদের নত্যবিধানের মানে তিনটাই নিয়ম। হ্যাঁ, এবার দেখো কি মানে কতগুলো শব্দের ক্ষেত্রে আলটিমেটলি নত্যবিধান ব্যবহার করা হয়। হ্যাঁ, এরকম একটা কবিতা তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটা এখন আমি তোমাদের বলছি, তোমরা বইয়ের মধ্যে লক্ষ্য করতে পারো। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণ পুণ্যবেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভণিতা পানি, গৌণ কোন ভান পনসান, চিক্কণ নিক্কণ তৃণ, কফনি কনুই বণিক গুণ, গণনা পিনা পণ্যবান। এই যে কবিতাটার মধ্যে কতগুলো শব্দ রয়েছে, তোমরা যদি কবিতা আকারে পড়ো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে, এবং এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো স্বভাবতই মূর্ধন্য হয়, কোনো নিয়ম মেনে চলে না। এখন আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে কখনোই মূর্ধন্য হয় না। সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে কখনো মূর্ধন্য হয় না। যেমন দেখো ত্রিনয়ন, ত্রিনয়ন, এই যে ত্রিনয়ন একটা শব্দ। হ্যাঁ, ত্রিনয়নটা কিন্তু বহুব্রীহি সমাস। দেখো তিন নয়ন আছে যার বা তিন চোখ আছে যার, সেটাকে কিন্তু ত্রিনয়ন বলা হয়, তাই না? এটা হচ্ছে আমাদের সমাসবদ্ধ পদ। হ্যাঁ, এই জন্য এই সমাসবদ্ধ পদে কখনো নত্যবিধান হবে না। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটবে না। আবার আরেকটা কথা আছে যে ত বর্গীয় বর্ণের সাথে কখনো দন্তন্য যুক্ত হবে না। ত বর্গীয় বর্ণের সাথে কখনো মূর্ধন্য হবে না। যেমন দেখো অন্ত, অস্ত। দেখো আমি যে দুইটা শব্দ লিখেছি, একটা লিখেছি অন্ত আর একটা লিখেছি অস্ত, এটা কিন্তু ত বর্গীয়, তাই না? এটার সাথে কিন্তু কখনোই কি হবে না, দন্তন্য হবে না। আরেকটা লিখছি দেখো গ্রন্থ, দেখো এটা কিন্তু ত বর্গীয়। ত বর্গীয় বলতে বলছি আমি ত থ দ ধ দন্তান্ন, তার মানে এখানে থ আছে, অতএব থ এর সাথে কিন্তু দন্তন্য আছে, তাই না? এই জন্য এখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। এটা ছিল আমার নত্যবিধান নিয়ে আলোচনা। এবার আমি আসবো সপ্তবিধানের আলোচনায়। সপ্তবিধানের সঙ্গে আলোচনা করতে গেলে প্রথমে নত্যবিধানে আমি যেমনটা বলেছিলাম যে নত্যবিধানের ক্ষেত্রে যা ঘটেছিল যে বাংলা শব্দে কখনো সপ্তবিধান হবে না। সপ্তবিধান তদ্ভব এবং বিদেশি শব্দের ক্ষেত্রেও হবে না। শুধুমাত্র
সংস্কৃত শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ষ এর ব্যবহারের নিয়মই হলো শব্দবিধান। এবার আমি নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। এক নম্বর নিয়ম হচ্ছে স্বরেয় ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে এবং ক ও র থাকলে সেখানে কি হবে? সেখানে মূর্ধন্য ষ হবে। কি বললাম? যদি অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে এবং ক এবং র থাকে সেখানে মূর্ধন্য ষ হবে। উদাহরণে আসি, দেখো ভবিষ্যৎ, হ্যাঁ, আরেকটা দেখো চিকিৎসা। দেখো ভবিষ্যৎ শব্দের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? বয়ের পরে কিন্তু এই যে ঋষিকার রস্বই যুক্ত হয়েছে, তাহলে অ ভিন্ন অন্য স্বরধ্বনি। আমরা জানি আমাদের স্বরধ্বনি হচ্ছে 11টি, তার মধ্যে অ আ যদি আমরা বাদ দেই বাকি থাকবে হচ্ছে 9টি, তাই না? এই 9টির মধ্যে এটা হচ্ছে ঋ, রস্বই, তাই না? এই জন্য এখানে মূর্ধন্য ষ হয়েছে। আবার দেখো চিকিৎসা, এখানে কয়ের দীর্ঘ আছে, তার মানে দীর্ঘ, এজন্য মূর্ধন্য ষ ব্যবহার হয়েছে। এবার আমি 2 নম্বর নিয়মে আসবো। ইকারান্ত ও উকারান্ত ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে, হ্যাঁ, ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে কি হবে? দন্ত ষটা মূর্ধন্য ষ হয়ে যাবে, দন্ত ষটা মূর্ধন্য ষ হয়ে যাবে। যেমন দেখো অভিষেক, কি বললাম আমি? অভিষেক। তারপর দেখো অনুষঙ্গ, প্রতিষেধক। দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে অভি রয়েছে, অনু রয়েছে, প্রতি রয়েছে, এগুলো কিন্তু এক একটা উপসর্গ, হ্যাঁ। এটার পরে যে দেখো মূর্ধন্য ষ হয়েছে, তাই না? দেখো এটা হচ্ছে রস্বই ইকার, এজন্য মূর্ধন্য ষ, আর অনু রুসুকার উকার, তাই না? এজন্য মূর্ধন্য ষ। আবার প্রতি ঋষিকার, এজন্য মূর্ধন্য ষ ব্যবহার হয়েছে। এবার আমি 3 নম্বর নিয়মে আসবো। 3 নম্বর নিয়মটা হচ্ছে রি এর পরে মূর্ধন্য ষ হবে। কি বললাম আমি? রি এর পরে মূর্ধন্য ষ হবে। দেখো উদাহরণে ঋষি, ঋষভ, ঠিক আছে? আরেকটা দেখো, আরেকটা লিখি কৃষক। দেখো আমি এখানে 3টা লিখেছি। রি এর পরে মূর্ধন্য ষ হবে, ঋষি, ঋষভ, কৃষক। দেখো রি এর পরে মূর্ধন্য ষ, রি এর পরে মূর্ধন্য ষ, কয় রি ফেলা, রি এর পরে মূর্ধন্য ষ। এবার আমি যেটা নিয়ম বলবো সেটা হচ্ছে
পরে মূর্ধন্য ষ হবে। কি করে র এর পরে হবে দেখো, বর্ষা, বর্ষণ। দেখো দুইটা লিখেছি, দেখো র এর পরে দেখো বর্ষা এবং বর্ষণ। এই যে রেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে রফলা। তাহলে এখানে রফলার পরে মূর্ধন্য ষ হয়েছে। এবার দেখো যে র ধ্বনির পরে র ধ্বনির পরে যদি অ আ ভিন্ন যদি র ধ্বনির পরে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, সেক্ষেত্রে কি হবে? মূর্ধন্য ষ হবে। যেমন দেখো পরিষ্কার, আমি এখানে দুইটা উদাহরণ লিখব। একটা হচ্ছে পরিষ্কার আর একটা হচ্ছে পুরস্কার। আমি দুইটা শব্দ লিখি, একটা পরিষ্কার আর একটা হচ্ছে পুরস্কার। তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। দেখো আমি বলছি র ধ্বনির পরে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে। দেখো র এর পরে ঋষিকা রয়েছে, অ নেই, এজন্য মূর্ধন্য ষ। আর এটাতে দেখো র এর পরে পুর অ রয়েছে না, স্বরে ও, এজন্য দন্ত স হয়েছে। ঠিক আছে, এই জন্য কি হয়েছে? দন্ত স হয়েছে। বুঝতে পারছো? এবার যে নিয়মটা দিব সেটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির সঙ্গে সবসময় মূর্ধন্য ষ হবে। কি বললাম আমি? ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য ষ হবে। ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য ষ হবে, তার মানে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলোর সাথে মূর্ধন্য ষ হবে। উদাহরণে দেখো কষ্ট, স্পষ্ট, নষ্ট, কষ্ট, স্পষ্ট, নষ্ট। হ্যাঁ, এগুলো দেখো, এটা ট হচ্ছে ট বর্গীয়, এটা ট বর্গীয়, নষ্ট ট বর্গীয়, এগুলোর সাথে সবসময় মূর্ধন্য ষ হবে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই নিয়মগুলো ছাড়াও নিয়মের বাইরে কতগুলো শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। কি বললাম আমি? কতগুলো শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ষ এর ব্যবহার হয়। যেমন দেখো রোষ, কোষ, আষাঢ়। আমি কিন্তু এই জায়গায় তিনটা শব্দ লিখলাম, ঠিক আছে? এরকম আরো অনেক শব্দ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এই শব্দগুলোতে নত্যবিধানের কোনো নিয়ম মেনে চলবে না, স্বভাবতই মূর্ধন্য ষ হবে। এখন দেখো আমি আরো দুইটা ইম্পর্টেন্ট নোট তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে বাংলা, বিদেশি, ইংরেজি, আরবি, ফার্সি, এগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই নত্যবিধানের নিয়ম খাটবে না। ঠিক আছে, উদাহরণে আসি। দেখো জিনিস, জিনিস, পোশাক। দেখো মাস্টার, পোস্ট,
এগুলো শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের দন্ত স ব্যবহার হয়েছে এবং তালব্য স ব্যবহার হয়েছে। তার মানে আমাদের বাংলা শব্দ, বিদেশি শব্দ, আরবি ফার্সি শব্দ, ইংরেজি শব্দ এগুলোতে কখনোই মূর্ধন্য ষ ব্যবহার হবে না। আর একটা নিয়ম হচ্ছে যে সাত প্রত্যয়যুক্ত শব্দের ক্ষেত্রে, দেখো কি বললাম আমি, সাত প্রত্যয় যুক্ত শব্দের ক্ষেত্রে, সাত প্রত্যয়যুক্ত শব্দের ক্ষেত্রে কিন্তু কখনোই মূর্ধন্য ষ হবে না। ঠিক আছে, সাত প্রত্যয়যুক্ত শব্দের ক্ষেত্রে কখনোই মূর্ধন্য ষ হবে না। তাহলে সেখানে কি হবে দেখো, উদাহরণে দেখো, অগ্নিস্বাদ, ভূমিস্বাদ। হ্যাঁ, আমি দুইটা সাত প্রত্যয়যুক্ত শব্দ লিখেছি, একটা হচ্ছে অগ্নিস্বাদ আর একটা হচ্ছে ভূমিস্বাদ। দেখো এখানে দন্ত স যুক্ত হয়েছে, এখানে কোনো মূর্ধন্য ষ যুক্ত হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমার নত্যবিধান এবং সত্যবিধানের ক্লাস। আশা করছি তোমরা এই ক্লাসটাকে ভালোভাবে উপভোগ করতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে অথবা কমেন্টে তোমরা জানিয়ে দেবে। তো আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুন্দর থাকো, অনেক ধন্যবাদ।